রিকমেন্ডেড হয়েছিলাম, আমি যাইনি, আমার প্রয়োজনও ছিল না। 11-12 ক্ষেত্রে আমি হয়তো যেতাম যদি বাড়ির কাছে আরো পেতাম, কিন্তু আমার দুর্ভাগ্য যে ফার্স্ট কাউন্সেলিং হওয়ার পরও, ওয়েলকাম ব্যাক ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ডিয়ার লার্নার্স, এসএসসি 2016 এবং 26,000 প্যানেল বাতিল মামলা, গঙ্গা দিয়ে জল অনেক গড়িয়ে গেছে, শুনানি জবাবে হয়ে গেছে, রায়দান রিজার্ভ হয়ে গেছে। যেহেতু এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে বা চলবে, তার জন্য যাতে টিচার এবং স্টুডেন্টদের মধ্যে কোনো ইম্প্যাক্ট না পড়ে, প্রসেসের মধ্যে যাতে ইম্প্যাক্ট না পড়ে, তার জন্য রিজার্ভ করে রাখা হয়েছে। পরীক্ষার পরেই সম্ভবত একটা ভার্ডিক্ট চলে আসবে, সেটা পরের কথা। এরই মধ্যে সাবমিশন একটা হয়েছে এসএসসির তরফ থেকে সুপ্রিম কোর্টে, এসএসসির স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করার জন্য, এবং এসএসসির উপর যে অ্যালিগেশনগুলো লাগানো হয়েছিল টাইম টু টাইম বিভিন্ন স্টেক হোল্ডারদের মাধ্যমে, সেই অ্যালিগেশনগুলো ক্লারিফাই করার চেষ্টা করছে এসএসসি। এবং এতে যেটা বোঝা গেল, এসএসসি একটু সিরিয়াস হয়েছে এই ম্যাটার নিয়ে, এবং এতেও এসএসসি নিজের উপর কোনো দায়িত্ব নিতে চায়নি বা নিজের উপর কোনো দায়িত্ব নেয়নি। সবকিছু যদি বা কিন্তুর উপর ছেড়ে দিয়েছে। ডেটা কিছু দিয়েছে তাদের নিজের মতো করে, কিন্তু আলটিমেটলি সেই ডেটাগুলোর যে নির্ভরযোগ্যতা বা গ্রহণযোগ্যতা, সেটা এসএসসির তরফ থেকে কোনো ডিক্লারেশন করা হয়নি। সেটা দিয়েছে যদি নাইসা থেকে উদ্ধার হওয়া ওএমআর সিটগুলো ভ্যালিড প্রমাণিত হয় তবেই। দেখো এখানে এসএসসি বলে দিয়েছে দ্য সেগ্রিগেশন ক্যান বি ডান ইন দ্য ম্যানার ইন্ডিকেটেড বিলো। এবার আমরা এখানে দেখেছি যে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 9-10 র্যাঙ্ক জাম 74 আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টেড 111। অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 11-12 র্যাঙ্ক জাম 20 আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টেড 18। গ্রুপসের ক্ষেত্রে 132, 249, 237, 371, এবং টোটাল হচ্ছে 1212টা। তার মধ্যে যদি ফ্র্যাকশন করা যায় 463, 749। এবার ওএমআর যেগুলো আছে, পার্সন আইডেন্টিফাইড হ্যাভিং ডিসপুট ইন ওএমআর ইস্যু, এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10 ক্ষেত্রে 952 সিবিআই দ্বারা প্রমাণিত, এবং ওএমআর ইস্যু রিকমেন্ডেড বাই কমিশন, কিন্তু কমিশন যেগুলোকে রিকমেন্ড করেছে অনলি 796 জনকে। ঠিক 11-12 ক্ষেত্রে 907 সিবিআই দ্বারা, এসএসসি যেটা রিকমেন্ড করেছে 772। গ্রুপসের থেকে 3481, 782, গ্রুপ ডির ক্ষেত্রে 3823, 1741, টোটাল 4091। এবার এক্ষেত্রে প্রত্যেকটা ঠিক আছে। এবার ইট ইজ স্টেটেড দ্যাট অ্যাডিশনাল 57 গ্রুপ সির ক্ষেত্রে, 170 গ্রুপ ডির ক্ষেত্রে ও আমার মিসম্যাচ করা আছে, কিন্তু রিকমেন্ডেড করা আছে হু আর টেন্টেড ইভেন ইন দ্য আদার ক্যাটাগরি র্যাঙ্ক জাম্প আউট অফ প্যানেল। যারা 12 ক্যান্ডিডেট, 9-10 এর ক্ষেত্রে আছে 12 ক্যান্ডিডেট। ঠিক আছে, এইগুলো তথ্য। এবার এই ডেটাগুলো কোথা থেকে পেল, এখানেই হচ্ছে কথা। ডেটাগুলো এখানে পরিষ্কার 10 নম্বর পয়েন্টে এখানে বলে দিয়েছে এসএসসি, নিজের উপর কোনো দায়িত্ব না নিয়ে। কি বলেছে, ইফ দ্য মেটেরিয়ালস রিকভার্ড বাই সিবিআই ফ্রম মিস্টার পঙ্কজ বানসাল, এক্স এমপ্লয়ি অফ MS NISA, is held to be reliable data, then the commission has found that the 4,330 candidates out of the total appointees in the process to be tainted in the OMR category. After scrutinizing the data given by CBI, after checking the entire lot who appeared in the recruitment process, অর্থাৎ এসএসসি নিজের উপর, নিজের কাঁধের উপর কোনো দায়িত্ব নেয়নি, ইফ এবং বাটের উপর ডিপেন্ডেন্ট হয়ে এই তথ্যগুলো দিচ্ছে। যদি পঙ্কজ বানসালের নাইসা কোম্পানি থেকে সিবিআই দ্বারা উদ্ধারকৃত যে ডেটাগুলো আছে সেগুলো যদি রিলায়েবল হয়, তাহলে 4,300 ক্যান্ডিডেটস টেন্টেড প্রমাণিত হয়েছে। এই 4,330 ক্যান্ডিডেটের তথ্য এসএসসি দিয়েছে। এবার এই ক্ষেত্রে আরো আছে, ফর দিস ক্যান্ডিডেট দ্য মার্কস আপলোডেড ইন দ্য কমিশন সার্ভার ডিড নট ট্যালি উইথ দ্য মিরর ইমেজ অফ দেয়ার ওএমআর সিটস অ্যাজ প্রোভাইডেড বাই সিবিআই। 240 প্যারা ইনপান জাজমেন্টের ক্ষেত্রে দেখানো হয়েছে, রিফার করা হয়েছে। ঠিক আছে, মোর রিভার অ্যাজ স্টেটেড ইন প্যারা 9 দেয়ার আর 239 ফ্র্যাকশন করে 57 প্লাস 170 প্লাস 12 common candidates between the groups, and therefore the actual number of tainted persons are 5,303। অর্থাৎ 239টা ক্যান্ডিডেটস কমন সমস্ত গ্রুপেই আছে। ঠিক আছে, টেন্টেড। এবং এই ক্ষেত্রে
টেন্টেডের পরিমাণটা হয়ে গেছে টোটাল 5303, 1212 এখানে যেটা আছে, এবং 4091, 1212 উপরেরটা এবং 4091টা টোটাল। দ্যাট দ্য রেস্ট। এবার নিজের মতো করে রুল 21 অনুযায়ী ডিস্ট্রাকশন কতদিনে হবে, কতদিনে হয়েছে, সেটা তাদের হয়ে তারা জাস্টিফাই করার চেষ্টা করছে। ঠিক আছে, তাদের যে অ্যালিগেশন গুলো সেই অ্যালিগেশন খণ্ডন করছে এবং এসএসসি নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করছে পয়েন্ট 11তে, রুল 11 অনুযায়ী এসএসসির। আচ্ছা, তারপর আমাদের পয়েন্ট 12তে সেখানেও বলা হয়েছে ডিস্ট্রাকশনের ক্ষেত্রে যা যা তথ্য মানে আমাদের যে রুলস রেগুলেশন অনুযায়ী এসএসসির, সেই রুলস রেগুলেশন অনুযায়ী যে যা যা করণীয় সেগুলো তারা করেছে, এইভাবে তারা নিজেকে জাস্টিফাই করেছে। ঠিক আছে, এবং অনিন্দিতা বেরার যে আরটিআই কপিটা, যেটা সবচেয়ে বড় একটা হাতিয়ার ছিল এসএসসির উপর অ্যালিগেশন লাগানোর জন্য, যেটা ছিল যে অনিন্দিতা বেরা যখন অ্যালিগেট করেছিল, আরটিআই করেছিল যে 2024-এ এসএসসি তাকে প্রুফ দেখিয়েছে এবং এসএসসি বলেছে যে আমাদের স্টোরেজ থেকে এই আরটিআই কপিটা অ্যান্সার করা হয়েছে। তো সেক্ষেত্রে এসএসসি জবাব দিচ্ছে যে সেটা 2022-এর যে সিবিআই দ্বারা উদ্ধারকৃত ডেটা, তার মোতাবেক তাকে জবাব দেওয়া হয়েছে আনন্দিতা বেরাকে। এটা সিবিআই দ্বারাই তথ্যের উপর বেস করে জবাব দেওয়া হয়েছে, এসএসসির কাছে কোনো স্টোরেজ ছিল না, পরিষ্কার বলে দিচ্ছে, মানে নিজেকে জাস্টিফাই করছে। ক্লিয়ার? আচ্ছা, এবার বাক কমিটির রিপোর্ট তাহলে কি? তাহলে বলছে বাক কমিটির রিপোর্টের উপর যেহেতু কোনো কিছু হয়নি এবং সেটার পরে সিবিআই টেক ওভার করে নিয়েছে পুরো ম্যাটারটার উপর, ওই জন্য বাক কমিটির রিপোর্টটাকে নাল অ্যান্ড ভয়েড করা হচ্ছে, ডিসমিস করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, বাক কমিটির রিপোর্ট হ্যাজ লস্ট ইটস রিলেভেন্স, এটা রিলেভেন্স হারিয়ে ফেলেছে যেহেতু সিবিআই তার ইনভেস্টিগেশন প্রসেসটা টেক ওভার করে নিয়েছিল। এবার অ্যাপয়েন্টমেন্ট অফ নাইসা কিভাবে হলো না ভাবে হলো, যে অ্যালিগেশন লাগানো হয়েছিল অ্যাপয়েন্টমেন্ট নাইসা স্ক্যানটাকে দিয়েছে, সেগুলো ক্লারিফিকেশন দিয়েছে এখানে 16 নম্বর, তারপর 17 নম্বর। ঠিক আছে, 17 নম্বরে এখানে অ্যালিগেশন লাগাইছে যে ডিসক্রিমিনেন্সি বিটুইন দ্য বোর্ড অ্যান্ড কমিশন হ্যাজ বিন নাও বিন ফাউন্ড টু বি ইনকারেক্ট, মানে বোর্ড এবং কমিশনের মধ্যে যে একটা সমঝোতার যে গ্যাপ ছিল একটা, ঠিক আছে, সমন্বয়ের যে অভাব ছিল, সেটাও তাদের মতো করে এসএসসি জবাব দিয়েছে। এখানে অ্যালিগেশনগুলো খণ্ডন করার চেষ্টা করেছে, জানি না কতটা ক্রেডিবিলিটি এগুলো থাকবে সেই অনুযায়ী। ঠিক আছে, large scale malpractice in examination hall and paper leaks affected the integrity of the entire examination process, whereas the Yasika আচ্ছা, বিভিন্ন যে রেফারেন্স গুলো দিয়েছিল 2015 রেফারেন্স ক্যান্সেলেশনের ক্ষেত্রে, পুরো প্যানেল ক্যান্সেলেশনের ক্ষেত্রে, সেগুলো এসএসসি নিজের মতো করে দিয়েছে যে সেগুলো ম্যানিপুলেশন হয়েছিল পরীক্ষার ক্ষেত্রে, সেগুলো ম্যানিপুলেশন হয়েছিল তোমার অ্যান্সার ক্ষেত্রে, পেপার লিকের ক্ষেত্রে, এগুলো ওই জন্য সেগুলো ক্যান্সেল হয়েছিল বা সেগুলোর সঙ্গে এটার কোনো কানেকশন নেই সেই ব্যাপারে, সেটাই এসএসসি এখানে বারবার প্রমাণ করার চেষ্টা করছে তার সাবমিশনের মাধ্যমে। এবার অ্যালিগেশন রিগার্ডিং কাউন্সিলিং আফটার এক্সপায়ারিং অফ 1 year, এবার 1 বছর পরে কেন কাউন্সিলিং করা হলো সেটারও জবাব এসএসসি দিচ্ছে এখানে। ঠিক আছে, যে বিভিন্ন রকমের কোর্ট কেস অর্ডার ছিল, কোর্ট কেস অর্ডারের মাধ্যমে এগুলো কাউন্সিলিং হয়েছিল, ওগুলো কাউন্সিলিং হয়েছিল 3rd 4th 5th 6th 7th 8 এইভাবে, এবং লাস্ট যে 8 কাউন্সিলিং হয়েছিল তার মধ্যে আবার 2 জনকে এক্সট্রা দেওয়া হয়েছিল। সমস্ত কিছু এসএসসি নিজের মতো করে জবাব দিয়ে নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করেছে, সেটা মান্যতা পায়নি। এবার মান্যতা পাবে কিনা সেটা ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টের ভিউ পয়েন্টের উপর, সুপ্রিম কোর্ট কতটা সেই ডেটাগুলোকে ক্রেডিবিলিটি হিসাবে নেয়। এবং যেহেতু এসএসসি নিজেই একটা লুপ হোল দিয়ে দিয়েছে এখানে, ইফ এবং বাট দিয়ে ডেটাগুলোকে এসএসসি সিবিআই উদ্ধারকৃত ডেটা হিসাবে দেখানো হয়েছে, যদি সেগুলো রিলায়েবল ডেটা হিসেবে ভ্যালিড হয়। বোঝা যাচ্ছে? এবার এগুলো সমস্ত কিছু যতগুলো ফেজ হয়েছে তার এগেনস্টে এগুলো কোন কেস ছিল, কোন অর্ডার ছিল, সেগুলো বলা হয়েছে। ডিক্লারেশন অফ রেজাল্টের ক্ষেত্রে কবে কবে ডিক্লারেশন দিয়েছে রেজাল্ট, সেগুলো বলেছে পয়েন্টে, তোমার 32 নম্বর পয়েন্ট 20 নম্বর পয়েন্ট থেকে। ঠিক আছে, এবার তারপর চলে আসলো ইন্টারভিউ যে প্যানেল পাবলিশ হয়েছিল, সেই প্যানেলের ক্ষেত্রে এখানে নামগুলো দেওয়া হয়েছিল, কোনো ব্রেকআপ মার্কস দেওয়া হয়নি, সেটা রুলসের মধ্যে ছিল, সেগুলো এখানে বলা হয়েছে। ঠিক আছে, হ্যাঁ 26 নম্বরে। আর তারপর আবার কোর্টের অর্ডার অনুযায়ী আবার ব্রেকআপ মার্কস হিসাবে দেখানো হয়েছে, সেটাও বলা আছে যে আমরা ব্রেকআপ দিয়েছি কিন্তু কোর্টের অর্ডার অনুযায়ী দিয়েছি। এসএসসি রুলসে ব্রেকআপ মার্কস দেওয়ার কোনো নিয়ম ছিল না, কোর্ট অর্ডার দিয়েছে তারপর আমরা ব্রেকআপ মার্কস দিয়েছি, সমস্ত কিছু বলছে। এবার ইট ইজ স্টেটেড 28 নম্বর পয়েন্টে বলছে, ইট ইজ স্টেটেড দ্যাট কমিশন হ্যাজ প্রোভাইডেড কমপ্লিট ট্রান্সপারেন্সি by publishing the merit list
অ্যালং উইথ ফুল ব্রেকডাউন অফ মার্কস মানে অর্ডার অনুযায়ী মার্কস ব্রেকডাউন করেছে। অ্যাপ্লিকেশন ফর্মস অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কস হ্যাভ বিন মেড অ্যাভেলেবল টু অল ক্যান্ডিডেট। সবাইকে ব্রেকডাউন হিসাবে সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের টাইম টু টাইম বিভিন্ন কোর্টের অর্ডার অনুযায়ী তারা দিয়েছে সেগুলো। ঠিক আছে, এবার 29 নম্বর পয়েন্টে বলছে যেহেতু কমিশন এটা নিজেকে একটা সেফটি ভাব দেওয়ার জন্য এবং হিউম্যানিটি গ্রাউন্ডে রিকনসিডার করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আপিল করেছে বা একটা 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 মানে সিচুয়েশন তৈরি করেছে, সিচুয়েশন দেওয়ার চেষ্টা করেছে যে 9 বছর ধরে যেহেতু কোনো রিক্রুটমেন্ট হয়নি, তো এতগুলো টিচার যদি রেসপেক্টিভলি বলেছে এতগুলো টিচার, ঠিক আছে, almost 9 total number of vacancies has gone up. If such large number of teacher non-teaching staff are terminated without attempting to segregate, the entire education system in schools will be adversely affected. বলছে সেগ্রিগেশনের প্রসেসটা না করিয়ে যদি এতগুলো টিচারকে ক্যান্সেলেশন করে দেওয়া হয় তাদের সার্ভিস, তাহলে কিন্তু লার্জ স্কেল এফেক্ট পড়বে, একটা বিশাল বড় ইম্প্যাক্ট পড়বে এডুকেশন সিস্টেমের উপর। ওই জন্য তারা বলছে যে টেন্টেড আনটেন্টেডের মধ্যে সেগ্রিগেশন করা সম্ভব এবং সেটা সুপ্রিম কোর্টের কাছে সেটাই দাবি জানিয়েছে এসএসসি। তো প্রশ্ন হচ্ছে যে এতদিন পর, অনেকদিন ধরে সেগ্রিগেশন বলে আসছে, এতদিন পর এসএসসি সাবমিশন দিচ্ছে, তারপর আবার হিয়ারিং হয়ে যাওয়ার পরও শুনানি জবাব যখন হয়ে গেল এবং যখন মামলার রায়টা রিজার্ভ করে রাখা হলো, তখন এসএসসি বলছে যে আমরা এটা করতে পারবো, করতে রাজি আছি এবং করা উচিতও বটে। এক্ষেত্রে যারা ওয়েটিং ছিল বা যারা এই করাপশনের জন্য বা ম্যানিপুলেশনের জন্য পায়নি, ওয়েটিং হয়ে আছে, আমি আমার নিজের কথাই বলছি। 9-10 ক্ষেত্রে আমি রিকমেন্ডেড হয়েছিলাম, আমি যাইনি, আমার প্রয়োজনও ছিল না। 11-12 ক্ষেত্রে আমি হয়তো যেতাম যদি বাড়ির কাছে আরো পেতাম, কিন্তু আমার দুর্ভাগ্য যে ফার্স্ট কাউন্সেলিং হওয়ার পরও আমার মেরিট লিস্টে নাম ছিল না। ইন্টারভিউ তো খুব ভালোই গিয়েছিল অবশ্যই, সেগুলো আর বলার না, সিসিটিভি ক্যামেরা বা ভিডিওগ্রাফি থাকলে তো প্রমাণ হয়ে যেত, নিজের মুখে বলে লাভ নেই। ওয়েটিং লিস্টে রেখে দিয়েছে, ঠিক আছে। এবার যারা এতে ডিপ্রাইভড হলো তাদের বিচারটা কখন হবে, এবং যারা ডিপ্রাইভ হলো 2016 পরীক্ষার ক্ষেত্রে তাদের বিচারটা তো হবেই। এবং এই 9 বছর যে পরীক্ষা যে হলো না, এত এত ক্যান্ডিডেট যে বিএড করে বসে আছে, একটা অধীর আগ্রহে বসে আছে যে একটা এসএসসি হবে, তাদের সঙ্গে তো ডিপ্রাইভেশন, তাদের সঙ্গে তো বঞ্চনা করা হলো, এর জবাবটা কে দেবে? আশা রাখি সুপ্রিম কোর্ট সমস্ত দিক দিয়ে বিচার বিবেচনা করে তার রায়টা দেবে। ততদিনে অপেক্ষায় থাকি আমরা সবাই। থ্যাংক ইউ।